স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। কে পুলিশদের নামাইছে? কিভাবে আমাদের উপর হাত তোলার সাহস রাখে? কোনো গাড়ি চলাচল করে না, গাড়ি ঘোড়া কোনো রকমের ছিল না, দুই একটা রিক্সা আর এখন একটু এই যে একটা সিএনজি বের হয়েছে রাস্তাঘাটে। মিম, দেখছিলাম হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শাটডাউন চলছে এবং বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এছাড়া বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটনা ঘটেছে এবং প্রায় 17 ঘন্টা যাবৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকার কারণে শত শত পণ্যবাহী পরিবহন সেখানে আটকা রয়েছে। শাটডাউনের প্রভাবে কিন্তু রাস্তাঘাটেও গাড়ির সংখ্যা কম দেখা গিয়েছে এবং সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে সরকার দৃশ্যমান পদক্ষেপ নিলে দাবি আদায় আলোচনার পথ এখনো খোলা আছে বলে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রতা আসলে কারো প্রতিপক্ষ হতে পারে না, তারা সোচ্চার হয়েছে সংস্কার আন্দোলনে। তারা তো বলেন এটা বাতিল করেন বা অন্য কিছু করেন, এটাকে আর বাড়িয়ে দেওয়া কোনো যথাযথ হবে না। এখনকার দিনে কিন্তু অনেকভাবেই শিক্ষার্থীদেরকে সাথে কানেক্টেড থাকা যায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে অনেকভাবেই করা যায়। তো সেই দিক নির্দেশনা দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু এক ধরনের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। পেনশন ইস্যুতে শিক্ষকদের কর্মবিরতি আর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশের শিক্ষা কার্যক্রম ব্যাহত, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানের দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই কমপ্লিট শাটডাউন প্রসঙ্গ। যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আবারও আগুন। সকাল থেকে বিক্ষোভকারীদের অবস্থান ও পুলিশের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। গুলিবিদ্ধ হয়েছেন দুজন। চট্টগ্রাম ঢাকা মহাসড়কে আটকে আছে শত শত যানবাহন। কিছুক্ষণ আগে সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। এলাকা এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যদি বলি যে একেবারে যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল হয়ে আরও দূর পর্যন্ত কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া, দুপক্ষই এক পক্ষের দিকে তেড়ে আসছে। এই মুহূর্তে আমার পাশে ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন যে এরা আসলে আওয়ামী লীগের নেতাকর্মী ও ওই তার অপর পাশে অর্থাৎ মাতুয়াইলের অপর পাশে কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রয়েছেন এবং মাঝখানেই পুলিশের অবস্থান রয়েছে। আমরা দেখছি পুলিশ আন্দোলনকারীরা এদিকে আসতে চাইলেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দুই পক্ষ এক পক্ষের দিকে ঢিল ছুটছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। যেটি বলতে চাই যে আজকে সকাল থেকেই এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি অনুযায়ী আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারে অচল হয়ে পড়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে অর্থনীতির লাইফলাইন বলা হয় এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে। এখানে পণ্যবাহী যেই কাভার্ড ভ্যানগুলো রয়েছে, বড় বড় ট্রাকগুলো রয়েছে, সবগুলোই কিন্তু আটকে গেছে। এখান থেকে কোনোটাই যাওয়া আসা করতে পারছে না। এই ট্রাকগুলোর মধ্যে, এই কাভার্ড ভ্যানগুলোর মধ্যে অনেক পচনশীল পণ্য রয়েছে। ফলে যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা এই পণ্যগুলো আনা নেওয়া করছেন তারা এক ধরনের সমস্যার মধ্যেই কিন্তু পড়েছেন। আমরা যেটি দেখছি যে আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পুরো যাত্রাবাড়ি এলাকায় এখনও পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষ এক পক্ষকে ধাওয়া দিচ্ছে। পুলিশ
আপনি আওয়াজ পাচ্ছেন যে পুলিশ আসলে টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে আন্দোলনকারীদের সঙ্গে অপর পক্ষের সঙ্গে কিন্তু ধাপাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরপরই আসলে এখানে উত্তেজনা বিরাজ করছে। পুরো যাত্রাবাড়ির এলাকা যদি বলি যে একেবারেই নাজুক অবস্থা, এখানে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো আকাশ কালো ধোঁয়ায় চেয়ে গেছে। আন্দোলনকারীরা তারা কিছুক্ষণ পরপর এদিকে আগানোর চেষ্টা করছেন, আবার তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল অংশ। পুরো এলাকায় সাধারণ মানুষের চলাচল একেবারে নাই বললেই চলে। দোকানপাটগুলো বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতি আসলে কখন স্বাভাবিক হয় কিছুই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি আসলে সর্বশেষ কি হয় আমরা সেটা জানার জন্য এবং সেটা দর্শকদেরকে দেখানোর জন্য। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। রাজধানীর জিগাতলা ও সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তার বিস্তারিত জানিয়েছেন সিফাত শাহরিয়ার। ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভকারীরা এবং যারা কোটা সংস্কার এক দফা দাবি আদায়ে আজকেও মাঠে নেমেছে সেসব শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা এবং কলেজ শিক্ষার্থীরা 11টার পর থেকে বিচ্ছিন্নভাবে একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু এভাবেই পুলিশ এই বিচ্ছিন্নভাবে যারা একত্রিত হওয়ার চেষ্টা করছে তাদেরকে আলাদা করে দিয়েছে। এবং আমরা যেটি দেখেছি সায়েন্স ল্যাব মোড়ের চারপাশ থেকে শিক্ষার্থীরা একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ সেটিকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। এবং কোটা সংস্কারের যে এক দফা দাবি আদায়ে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, কলেজ শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে। তাতে করে এই সায়েন্স ল্যাব এলাকায় যেটি আমরা দেখছি তাদের যে শিক্ষার্থীরা বারবার চেষ্টা করছেন একত্রিত হওয়ার জন্য। রাজধানীর বিভিন্ন জায়গায় মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব এলাকায় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরা আমরা যেটি দেখছি কিছুক্ষণ পরপর আবারও জড়ো হচ্ছে এবং মিছিল স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবিগুলো সেগুলো তাদের মিছিল স্লোগানে ফুটে উঠছে। এবং আজকে আমরা দেখেছি শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ছাড়াও অনেকে এসে জড়ো হচ্ছেন এবং আশপাশে যেই কলেজ শিক্ষার্থীরা রয়েছেন সেই কলেজ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এবং ধানমন্ডি ঝিগাতলাতে এসে একত্রিত হচ্ছে। এবং পাশাপাশি আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগ, ছাত্রলীগ যারা রয়েছে তাদেরও আমরা শোডাউন দেখেছি এবং তারাও বাইক নিয়ে তাদের যে কার্যক্রম এবং সেটি আমরা দেখেছি। এবং ছাত্র এবং ছাত্রদের সাথে আওয়ামী লীগের, যুবলীগ কিংবা যারা ছাত্রলীগ রয়েছে তাদের মধ্যেও আমরা দেখি দুই পক্ষের যে মুখোমুখি সংঘর্ষ সেটিও দেখেছি আমরা। এবং এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা টহল দিচ্ছেন এবং আমরা যেটি দেখছি পুলিশ সদস্যরা বারবার চেষ্টা করছেন যে যাতে করে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যাতে একত্রিত হতে না পারে। এবং এই যে সায়েন্স ল্যাব, ধানমন্ডি, এই আশপাশের এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সকাল থেকে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বাড্ডা বনশ্রী রামপুর এলাকা থেকে এই বিষয়ে জানিয়েছেন আজহার লিমন। আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছি রাজধানীর রামপুরা এলাকা থেকে। এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, এখনো এই রামপুরার পুরো সড়ক ধরে কিন্তু পুলিশ এবং ছাত্র জনতার এক ধরনের সংঘর্ষ চলছে। একটু পরপরই আমরা বিকট আওয়াজ পাচ্ছি। এখানে যখন পৌঁছি 11টা 15 মিনিটে তখন আমরা দেখছিলাম যে পুলিশ ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়ে আছে এবং তখনও কিন্তু আমরা দেখছিলাম যে আশপাশে ধোঁয়া দেখছিলাম, আগুন জ্বালানো দেখছিলাম। তো ওই জায়গায় পুলিশকে আমরা এসেই দেখেছিলাম যে ব্র্যাক ইউনিভার্সিটির দিকে তারা কিছুক্ষণ পরপর টিয়ার শেল নিক্ষেপ করছে বা বিভিন্ন ধরনের অ্যাকশন নিচ্ছে। অনেক শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তারা কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশের যে কাঁচা বাজারগুলো বা যেই ধরনের দোকানগুলো রয়েছে সেগুলোর মধ্যে ঢুকে যাচ্ছিল। পুলিশ আমরা দেখেছি যে একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে সড়কটা আফতাবনগরের দিকে যাওয়ার যে সড়কটা সেখান থেকেও বিভিন্ন ধরনের অ্যাকশন কিন্তু নিয়েছে। কিন্তু যখন পুলিশ একদম রামপুরা ব্রিজের বা এই কালভার্টের
একদম উপর বা ওই পর্যন্ত যখন পৌঁছে তখন আবার পেছন থেকে ব্র্যাক ইউনিভার্সিটির দিক থেকে আবার শিক্ষার্থীরা কিন্তু হামলা বা আবার শিক্ষার্থীরা কিন্তু প্রতিরোধ করতে শুরু করে। তারা নানান ধরনের ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। তখন পুলিশ আবার পিছু হটে এই রামপুরা বা বনশ্রীর যে সড়ক সেদিকে ঢুকে পড়ে। মেরাদিয়ার দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেখান থেকে আবার শিক্ষার্থীরা একদিক থেকে বনশ্রীর দিক থেকে আরেক দিক থেকে ওই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটির দিক থেকে তারা কিন্তু পুলিশকে এক ধরনের অবরুদ্ধ করার চেষ্টা করে। পুলিশ তখন নিরাপত্তার জন্য এই পাশের একটি ভবনে ঢুকে পড়ে। আমরা তখন দেখছিলাম যে একদল পুলিশই কিন্তু একসঙ্গে ঢুকে পড়েছে, বিক্ষোভটা দেখাচ্ছে। তাদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে। আমরা একটু পরপরই এখনো যেটি বিভিন্ন ধরনের আওয়াজ শুনছি, বিকট আওয়াজ শুনছি, সেটি একটু কখনো কখনো আমাদের গুলির আওয়াজ মনে হচ্ছে, কখনো কখনো বোমার আওয়াজ মনে হচ্ছে, সাউন্ড গ্রেনেড হতে পারে। তো এই পরিস্থিতি কিন্তু এখনো এখানে চলছে। সাধারণ পুরো এলাকার জুড়ে কিন্তু এখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত এই পর্যন্ত আমরা এই ঘটনা কিন্তু এখনো এখানে দেখছি। তো এই ছিল রামপুরা থেকে আমার কাছে থাকা সবশেষ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও ইটপাটকেল ছুঁড়ে কোটা সংস্কারের শাটডাউন কর্মসূচিতে অংশ নিচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে দোকানপাট, বাণিজ্যিক ভবনের গেট। প্রতিটি থানায় নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে পুলিশ। সকালে ওয়ারি এলাকায় বিক্ষোভ প্রদর্শনে বাস ভাঙচুরের চেষ্টা করে শিক্ষার্থীরা। পরে ওয়ারি থানা পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে তারা যায়। এরপর টহল দিয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁর, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানায় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তায় অভিভাবকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়। গার্ডিয়ানদেরও একটু সচেতন হতে হবে। ছাত্ররা, বাচ্চা ছেলেমেয়েরা লাঠি সোঁটা নিয়ে কেন রাস্তায় বেরোবে? এটা তো অন্য কিছু না, এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন। তারা আন্দোলন করছে, আন্দোলন করবে, সরকারের সাথে বুঝবারটা করতেছে। কিন্তু বাচ্চা ছেলেরা স্কুল ড্রেস পরে, আমার ছেলের বয়সী, তারা আমাদেরকে ঢিল মারতেছে। এটা বাবা মাদের উচিত আরেকটু সচেতন হওয়া। রাস্তায় এভাবে ছেলে মেয়েদের ছেড়ে দিলে তারা ক্ষতি হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আন্দোলনকারীরা সংসদ ভবনের সামনের সড়ক অবরোধ করলে এই পরিস্থিতি দেখা দেয়। কিছুক্ষণ আগে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রকিবুল রাহাত। মানিক মিয়া এভিনিউতে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কোটা সংস্কারের দাবিতে মানিক মিয়া এভিনিউর সড়কটি অবরোধ করে তারা মিছিল করছে। এবং অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে এই সড়কটির সামনে, অর্থাৎ আড়ংয়ের সামনে ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন তারা অবস্থান নিয়েছে। আমি একটু এখানকার চিত্রটি দেখাতে চাই। আমরা এই মুহূর্তে দেখছি যে সংসদ এভিনিউর ঠিক সামনেই, সংসদ ভবনের সামনেই আমরা দেখছি যে কোটা সংস্কারের দাবিতে যারা রয়েছেন তারা এই জায়গাটিতে, এই সড়কটিতে অবস্থান নিয়েছে। অর্থাৎ তাদের যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি যে তারা এই জায়গাটিতে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা মিছিল নিয়ে মূলত আড়ংয়ের দিকে যাচ্ছিল। সেই জায়গাটিতে আমরা দেখছি যে ইতোমধ্যে একবার সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, আন্দোলনকারী যারা রয়েছে, সেসব আন্দোলনকারীদের ওই দিক থেকে বিরোধী দলের যে পক্ষটি যারা রাস্তায় দাঁড়িয়েছেন তারা সেখান থেকে তাদেরকে একবার ধাওয়া দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন। এরপর আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা সংসদের ভবনের সামনে পর্যন্ত এসেছিলেন। তারা পরবর্তীতে আবার সড়কটি ঘুরে এখন আবারও তারা সামনের দিকে, অর্থাৎ ধানমন্ডি 27-এর দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে তারা সামনের দিকে এগুচ্ছেন। এবং তার ঠিক উল্টো পাশে, অর্থাৎ আড়ংয়ের সামনেই কিন্তু আমরা দেখছিলাম যে সরকার দলীয় যারা রয়েছেন এবং তারা মূলত অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বারবারই বলছেন যে তারা যে কোটা সংস্কারের দাবিতে তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলন সফল না হলে তারা ঘরে ফিরে যাবেন না। এবং একই সঙ্গে বিগত কয়েকদিনের পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে এবং অন্য সরকার দলীয় যেসব সংগঠনের সঙ্গে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেখানে যে কয়েকজন আহত হয়েছে, সেসব আহতদের বিচারের দাবিতেও কিন্তু আমরা দেখছিলাম যে তারা আজকে স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে আন্দোলনকারী যে দলটি, সেই আন্দোলনকারী দলটি তারা ধানমন্ডি 27-এর দিকে এগিয়ে যাচ্ছে। এবং এর আগেই আমি জানাচ্ছিলাম যে উল্টো পাশে কিন্তু আমরা দেখছিলাম যে অন্য ছাত্র সংগঠনগুলো যে রয়েছে সেই ছাত্র সংগঠনের নেতারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। এবং অর্থাৎ যে তারা একটি মুখোমুখি অবস্থানে আমরা রয়েছে বলেই দেখছি। মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর উত্তরার আজমপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরের শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থীরা আজমপুরে অবস্থান নেয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এখন কিন্তু অলরেডি বাড়িয়ে নিয়েছে পুলিশ বাহিনীগুলো, আর এখন কিন্তু সবাইকে মানে পালিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিচার বিভাগীয় তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। আন্দোলনকারীরা আদালত থেকে ন্যায় বিচারই পাবে প্রত্যাশা করে রায় আসা পর্যন্ত তাদের ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আরও বলেন, হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে সহযোগিতা করবেন তিনি। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায় বলে জানিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুদে বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, সরকারের দৃশ্যমান পদক্ষেপ নিলে সমাধানের পথ তৈরি হতে পারে। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা থাকবে বলেও খুদে বার্তায় জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করে বলা হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে সরকার এই পরিস্থিতি তৈরি করেছে। এ সময় তারা দাবি তোলেন, দ্রুত জাতীয় সংসদে আইন পাশ করে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনের নামে যে সন্ত্রাসী তাণ্ডব চালানো হচ্ছে তা আর সাধারণ ছাত্রদের নয়, এটি এখন বিএনপি জামাতের আন্দোলনের সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, তারা আক্রান্ত হয়েও পাল্টা আক্রমণ করেনি, বরং ধৈর্য ধারণ করেছে। এ সময় তিনি আরও বলেন, ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। দ্রুততার সাথে সন্ত্রাসীদের ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচিত হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তিনি সকল গণমাধ্যমকে নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের আহ্বান জানান।
আমাদের পৃষ্ঠপোষকতা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, কোটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। যেই অপশক্তি আজ বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে, অশান্তি সৃষ্টি ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে আহ্বান জানাচ্ছি। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, দেশে ব্যবসায়ীরা বিনিয়োগ না করায় গভীর সমুদ্র থেকে উল্লেখযোগ্য মৎস্য সম্পদ আহরণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এ সময় বিদেশি বিনিয়োগকারীদের এই খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার সি ফুড শো এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে চট্টগ্রামের মিরেরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক তৈরি করা হবে এবং উৎপাদন করার পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিতের আহ্বান জানান তিনি। নিয়ে হাসিব বিল্লাহ জানাবেন বিস্তারিত। বাংলাদেশের বুক চিরে বয়ে চলা অসংখ্য নদীনালা খালবিলে বিপুল মাছের আহরণ হয় বলেই উপাধি মিলেছে মাছে ভাতে বাঙালি। বিশ্বে মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর চাষের মাছে পঞ্চম। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হিসাবে দেশে গত বছর মোট ৪৮ লাখ টন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে চাষের মাছ ৩২ লাখ টন আর উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা হয়েছে ১৩ লাখ টন, বাকিটা সমুদ্র থেকে। দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে ৩ দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সিফুড শো এর আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যেখানে অংশ নিয়েছে ৩৫টি দেশের শতাধিক স্টল। বৃহস্পতিবার সকালে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাছই হবে আমার দ্বিতীয় প্রধান রপ্তানি আয়, সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মাটি ও পানি মাছের জন্য উপযুক্ত স্থান। মাছ চাষে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, মাছের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এই ব্যবসাটার সাথে আমাদের যুব সমাজ যত বেশি যুক্ত হবে। এসএমই ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি, কাজে সেদিকে সবাই আরও এগিয়ে আসবেন সেই আশা আমরা করি। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আমরা চিংড়ি রপ্তানি করি, কিছু অন্যান্য মাছ রপ্তানি করি, কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি, আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। বিদেশে রপ্তানি করতে গেলে এটা টেস্টিংটা এবং সেটাকে মানে প্যাকেজিং, এই দুটোর দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হয় এবং সেটা আমরা কিন্তু বর্তমানে দিয়ে যাচ্ছি। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে বিপুল সম্ভাবনা থাকলেও সক্ষমতার অভাবে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম, সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণ আমরা করছি, কিন্তু ডিপ সি থেকে, গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। ২-৪ জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা। কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। এছাড়া ভারত মহাসাগরে যুক্ত দেশগুলোর সঙ্গে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক তৈরির পরিকল্পনা তুলে ধরেন তিনি। এই ইন্ডিয়ান ওশনের যে কান্ট্রিগুলি, বঙ্গোপসাগরের যে দেশগুলি, এদের সঙ্গে এই সি রুটে ব্যবসা বাণিজ্য বাড়ানো, এদিকেও আমাদের একটা বিরাট সম্ভাবনা এবং সে ব্যাপারে আমরা আলোচনাও করছি, সে কাজটা আমরা করব। স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছি, সেখানে আমরা মিরেরসরাই
বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন করছি, আমার লক্ষ্যটা হচ্ছে যে এই জায়গা থেকে মেরিন ড্রাইভ তৈরি করে একেবারে কক্সবাজারের আমরা টেকনাফ পর্যন্ত এই মেইন ড্রাইভ নিয়ে যাব। এই মেইন ড্রাইভটা যখন হবে, এটা একদিকে যেমন আমাদের সমুদ্র রক্ষা পাবে, আমাদের জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে, আপনি গাড়ি চালিয়ে ওখান থেকে সোজা টেকনাফ পর্যন্ত যেতে পারবেন। তো সেইভাবে আমরা এটাকে ডেভেলপ করতে চাই। অনুষ্ঠানে প্রক্রিয়াজাত মৎস্য সম্পদ রপ্তানিতে গুরুত্ব দেন সরকার প্রধান। আমরা স্বাধীনতা অর্জন করেছি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এছাড়া কমপ্লিট শাটডাউনে বেশিরভাগ সড়কে যান চলাচল কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট থেকে রাকিবুল রাফি। দেখুন, এই মুহূর্তে সিলেটে আসলে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। শাবিপ্রবির শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করার উদ্দেশ্যে তারা আজকে সকালে এসেছেন, আসলে হলের ভিতর থেকে তারা 10টার দিকে গোলচত্বর হয়ে কিন্তু বাহিরে চলে আসেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢোকার জন্য একরকম আন্দোলন চালিয়ে যান। এবং এখানে যারা পুলিশ থেকে শুরু করে র্যাব, বিজিবি যারা মোতায়েন রয়েছেন, তারা ক্যাম্পাসে সুরক্ষার কারণে এবং ছাত্রদের সুরক্ষা নিশ্চিত করতে কিন্তু ক্যাম্পাসের সামনে তারা বিজিবি থেকে শুরু করে র্যাব, পুলিশ মোতায়েন করেছেন এবং একই সাথে সাথে ছাত্রদের যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা ক্যাম্পাসে ঢোকার একরকম চেষ্টা করেন এবং সেই চেষ্টা অব্যাহত রাখার জন্য তারা ক্যাম্পাসে ঢুকে যান। পরবর্তীতে পুলিশের সাথে একরকম হাতাহাতি হওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে ছাত্ররা ক্যাম্পাস থেকে বের হয়ে আন্দোলন করতে থাকেন এবং এই অবস্থাকে আসলে একটু স্থিতিশীল আনতে পুলিশ থেকে শুরু করে র্যাব, বিজিবি সবাই কিন্তু একরকম শান্তিপূর্ণ অবস্থায় আছেন এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই যে কর্মসূচি বাস্তবায়ন করতে কিন্তু ছাত্ররা জনযুবতা থেকে শুরু করে জনগণ যারা রয়েছেন তাদেরকে ডাক দিয়েছেন যাতে তাদের আন্দোলনে সামিল হয়। এবং একই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন যে আসলে এই যে আন্দোলন এবং এই বর্তমান পরিস্থিতি সুরক্ষার জন্য এবং শান্তিপূর্ণভাবে রাখার জন্য কিন্তু তারা সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। এবং একই সাথে সাথে আরও জানিয়ে দিচ্ছি যে আসলে সিলেট নগরীর কয়েকটি প্রধান পয়েন্ট আছে, সেখানে পয়েন্ট থেকে শুরু করে আশেপাশে যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই মোটামুটি স্থবির হয়ে আছে। তো এই ছিল মোটামুটি সিলেটের শাবিপ্রবির প্রধান ফটক থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। ময়মনসিংহের টাউন হল মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি এলাকায় যান চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হারুনুর রশিদ। হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আজও মাঠে রয়েছে ময়মনসিংহের শিক্ষার্থীরা। আমরা সকাল থেকে দেখেছি যে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান পালন করে এবং রাস্তাঘাট অবরোধ করে সেখানে বিক্ষোভ করে এবং সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু টাউন হল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তারা বিক্ষোভ করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং শিক্ষার্থীরা তাদের বক্তব্যে যেটি বলেছে যে কোটা সংস্কার যৌক্তিক, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত এবং কোটার যে বৈষম্য সেটি রোধ না হওয়া পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা মাঠে থাকবে। আমরা সকাল থেকেই দেখেছি শিক্ষার্থীরা টাউন হল মোড়ের বিভিন্ন সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের অবস্থানের কারণে কিন্তু পাটগুদাম ব্রিজ থেকে এই মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে ঢাকামুখী কোনো যানবাহন চলাচল করেনি, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে বাস চলাচল সেটি বন্ধ ছিল, এখনও বন্ধ রয়েছে। কিন্তু পাটগুদাম ব্রিজ থেকে আমরা সকাল থেকে দেখেছি কিছু বাস কিন্তু আন্তঃজেলায় চলাচল করেছে। ময়মনসিংহ নগরীতেও আমরা সকাল থেকে দেখেছি কিছু রিক্সা, অটো রিক্সা চলাচল করেছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ কম। এখন শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পরে কিন্তু সেটি অনেক কমে গিয়েছে এবং ময়মনসিংহ নগরীর যে দোকানপাটের অবস্থা, সকাল থেকে আমরা কিছু দোকানপাট খোলা দেখেছি এবং বেশ কিছু দোকানপাট বন্ধ দেখেছি। এখন শিক্ষার্থীরা মাঠে নামার পর কিন্তু দোকানপাটের বন্ধের সংখ্যা অনেক বেড়েছে এবং অনেক দোকানপাট কিন্তু এই মুহূর্তে আমরা বন্ধ দেখতে পেয়েছি। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের যে কোটার যে বৈষম্য সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং যে কোটা সংস্কারের যে দাবি তোলা হয়েছে এই কোটা সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবে বলে তারা তাদের বক্তব্য এবং স্লোগানে জানিয়ে দিয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পড়েছে কক্সবাজারেও। জেলা শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সকাল থেকে কক্সবাজার ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কক্সবাজার চট্টগ্রাম রুটে সীমিত পরিসরে চলছে বাস। এমন প্রেক্ষাপটে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। অনেকে গাড়ির অভাবে ফিরতে পারছেন না রাজধানীতে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মন্তোষ বেদজ্ঞ। কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পর্যটন নগরী কক্সবাজারেও পড়েছে।
সকাল থেকে কক্সবাজার ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে, তবে কক্সবাজার চট্টগ্রাম রুটে সীমিত পরিসরে বাস চলাচল করছে। আমরা এই মুহূর্তে বাস টার্মিনাল এলাকায় আছি। এখানে যদি একটু দেখায় যে সারিবদ্ধভাবে কিন্তু প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এখানে বাস সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এই বাসগুলো চলাচল না থাকার কারণে এখানে পর্যটকরা অনেকে আটকা পড়েছে। যে আজকের যে শাটডাউন কর্মসূচি এটির কারণে কিন্তু গতকাল রাতেই পর্যটকদের অনেকে কক্সবাজার ছেড়ে গিয়েছেন এবং আজকেও অনেকে কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম গিয়ে চট্টগ্রাম থেকে আবার ঢাকার পথে রওনা হবেন এমন উদ্দেশ্য নিয়ে কিন্তু কক্সবাজার ছাড়ছে। সীমিত পরিসরে 10 থেকে 20,000 পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। তাদের অনেকেই কিন্তু নিজেদের মতো চেষ্টা করেও কিন্তু ফিরতে পারছেন না এবং যারা ঝুঁকি নিয়ে কক্সবাজার চট্টগ্রাম রুটে যাতায়াত করছেন, চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু কাজ করছে, ভয় কাজ করছে। এখন যে বাসগুলো অপেক্ষা করছে সমস্ত যাত্রী নিয়ে কিন্তু সন্ধ্যার পর এই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, সেই ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং তারা কিন্তু কোনো পর্যটক যাতে এখানে কক্সবাজারে অবস্থান করতে না হয় ইচ্ছের বিরুদ্ধে সেটি কিন্তু তারা নিশ্চিত করতে কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে আমার কাছে সবশেষ। টাঙ্গাইলের মহাসড়ক সহ বিভিন্ন সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 50 জন। এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরোদ্যানে। সকাল থেকে এই শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এতে 2 শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ মোট 7 জন আহত হয়েছে। আর এছাড়াও 3 পুলিশ সদস্য সহ মোট আরও 7 সাংবাদিক আহত হয়েছে। তারা টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সকালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা কোটা সংস্কারের দাবি জানান। আর পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের দিকে যাওয়ার সময় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে উল্টো অপর প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে যে আহত হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর এর প্রভাব পড়ছে টাঙ্গাইলের জনসাধারণের মাঝে। বলতে গেলে টাঙ্গাইল শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই জনসাধারণ যারা রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আর এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের যে দাবি তাই সেই যৌক্তিক দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। আর এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে কোনো আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে তারা কোনো টিয়ার শেল বা রাবার বুলেট নিক্ষেপ করেনি। তারা জানিয়েছেন যে যারা বহিরাগত ছিল মূলত তাদেরকে টার্গেট করে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তো এখনো পর্যন্ত টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড, রেজিস্ট্রি পাড়া সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। তো এই ছিল টাঙ্গাইলে আন্দোলন ও সংঘর্ষের সবশেষ তথ্য। আন্দোলনকারীরা ক্রমশ অগ্রসর হচ্ছে যাত্রাবাড়ির দিকে, কিছুটা পিছু হটছে পুলিশ। কিছুক্ষণ আগে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। আমরা এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি মোড়ের কাছাকাছি একটি জায়গায় অবস্থান করছি। আর আন্দোলনকারীদের অবস্থা যদি বলি, তারা কিন্তু এগোতে এগোতে অনেকটা দূর এগিয়ে এসেছে, অর্থাৎ তারাও প্রায় যাত্রাবাড়ি মোড়ের কাছাকাছি চলে এসেছে। একটু যদি আমি দেখাই আপনাকে যে তারা কিন্তু কাজলার যেই টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজা অতিক্রম করে অনেকটা সামনে চলে এসেছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতি এখানে দেখেছিলাম যে তারা কিন্তু মাতুয়াইলের ওপারে ছিলেন আন্দোলনকারীরা, সেখান থেকে তারা রায়েরবাগ, শনিরাকড়া সবগুলো ক্রসিং অতিক্রম করতে করতে কিন্তু তারা অনেকটা পথ এগিয়েছে। আর সকাল থেকে এখানে আমি বলবো যে সংঘর্ষ প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু সংঘর্ষ চলছে এবং এখানে কিন্তু 3 ঘন্টার উপরে সংঘর্ষ চলছে। কোনোভাবেই কিন্তু আন্দোলনকারীদের নিবৃত্ত করা যায়নি। আমরা দেখেছি যে পুলিশ আসলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, মুহুর্মুহু স্লোগান এবং ফাঁকা গুলির আওয়াজও কিন্তু এখন শোনা যাচ্ছে। এবং যাত্রাবাড়ির মোড়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সব মিলিয়ে থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে পুরো রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই যে আন্দোলন, এর ফলে কিন্তু ঢাকা যাত্রাবাড়ি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দুপাশের যে অংশ পুরোটাই কিন্তু বলা যায় যে একেবারে অচল হয়ে পড়েছে। অর্থাৎ ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না এবং ঢাকার বাহির থেকে কোনো গাড়ি কিন্তু ঢাকায় প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে এক ধরনের অচল অবস্থা কিন্তু এখানে তৈরি হয়েছে এবং পুরো পরিবেশটাই কিন্তু থমথমে বিরাজ করছে। এবং এখানে সাধারণ মানুষও কিন্তু অনেকটা আতঙ্ক ভীতির মধ্যে রয়েছেন।
সাধারণ পথচারীরা কিন্তু অনেকেই উৎসুক জনতা হয়ে দেখতে আসছেন, কিন্তু যখনই এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে তারা কিন্তু দৌড়ে তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতি দেখেছি যে গতকাল রাতে যাত্রাবাড়ির যেই টোল প্লাজা, সেই টোল প্লাজা পুড়িয়ে দেওয়ার পর সকালে এর রেশ অনেকটা ছিল, এবং এখানে আমরা যেটি দেখেছি যেটি বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে অন্যতম একটি লাইফলাইন, সেই লাইফলাইন কিন্তু পুরোটাই এখন বন্ধ আছে। ফলে এখানে যে পণ্যবাহী যেই গাড়িগুলো আছে সেগুলো তো চলতে পারছেই না, অনেক পচনশীল পণ্য কিন্তু এখন রাস্তায় কিন্তু সেই পণ্যগুলো অবস্থান করছে এবং সেই পণ্যগুলো কিন্তু একেবারে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখানে সাধারণ মানুষের কথা যদি বলি, তাদেরও কিন্তু যাতায়াতের যে অবস্থা সেটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা সারাদিন ধরে আমরা অপেক্ষা করছি আজকে আসলে কি ঘটছে, এবং সর্বশেষ পরিস্থিতি আমি আপনাকে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। এখন দুপুরে নিচ্ছে আর একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সক্রিয় হয় কোটা সংস্কার আন্দোলনে। এই আন্দোলনে এরই মধ্যে সহিংসতায় ঘটেছে হতাহতের ঘটনা। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষা কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে তা নিয়ে ফরহাদ বিন নূরের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকেই ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 40টি সরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি। সরকার তাদের দাবি এখনও মেনে না নেয় অনির্দিষ্টকালের জন্য চলছে তাদের এই আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মধ্যেই এদিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে আন্দোলনে সক্রিয় হয় সাধারণ শিক্ষার্থীরা। চলে বাংলা ব্লকেট সহ নানান কর্মসূচি, পক্ষে বিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিও। এর মধ্যে সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ। বিশ্ববিদ্যালয়ের পরে শ্রেণী কার্যক্রম বন্ধের তালিকায় যুক্ত হয়েছে দেশের সব ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগেও বছরের শুরুতেই শৈত্যপ্রবাহ, এরপরে তাপপ্রবাহ এবং বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগে বন্ধ থেকেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই বন্ধে শিক্ষার্থীদের কতটুকু ক্ষতি হচ্ছে আর তা পুষিয়ে নেয়ারই বা উপায় কি? বিশ্ববিদ্যালয়ে অনেকে সেমিস্টার ফাইনাল শেষ হলেও কোনো বর্ষের বা বিভাগের শুরুই হয়নি। এরই মধ্যে বন্ধ শিক্ষা কার্যক্রম। এই অবস্থায় কি সেশন জট তৈরি হতে পারে? এই শিক্ষাবিদ বলছেন, করোনা পরিস্থিতির পরে শিক্ষণ ঘাটতি পূরণে নতুন নতুন কৌশল শিখেছে বিশ্ববিদ্যালয়গুলো। এজন্য বিশেষ ক্লাসও নেবেন তারা। এতে সেশন জট তৈরির শঙ্কা দেখেন না তিনি। তবে স্কুল কলেজের শিক্ষণ ঘাটতি নিয়ে শঙ্কা তার। এই যে বন্ধটা হয়ে গেল, এত কিছুর পর আমরা বিভিন্ন সময় আমরা প্রাকৃতিক কারণে আমরা দেখেছি বন্ধ, তারপর আবার যে বিভিন্ন পলিটিক্যাল আনরেস্টের কারণে আমরা দেখেছি, এখন আবার দেখছি যে পুরো সমগ্র দেশের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে গেল। এখনকার দিনে কিন্তু অনেকভাবেই শিক্ষার্থীদেরকে সাথে কানেক্টেড থাকা যায়, শিক্ষণ প্রক্রিয়ায় ইনভলভ করা যায় তাদেরকে, যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে অনেকভাবেই করা যায়। তো সেই দিক নির্দেশনা দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু এক ধরনের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং আন্দোলন যেন আরও অগ্রসর না হয়, সেজন্য সংকট সমাধানের পথচিত্রের দিকে যাওয়ার পরামর্শ এই শিক্ষাবিদের। ছাত্রতা আসলে কারো প্রতিপক্ষ হতে পারে না। তারা একটা সোচ্চার হয়েছে সংস্কার আন্দোলনে। সংস্কারটা তারা চাই, এবং সেটা যেই ধরনের সংস্কারই হোক না কেন, সেটা আগে প্রকাশ করুক যে আমরা এই সংস্কার নিয়ে আসছি। তাতে বলেন এটা বাতিল করেন বা অন্য কিছু করেন। সুতরাং স্বাভাবিকভাবে এটাকে লিঙ্গারিং করে যথাযথ হবে না, এটাকে আর বাড়িয়ে দেওয়া কোনো যথাযথ হবে না। সহজ কথা, যত দ্রুত সম্ভব এটাকে সমাধান করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের ব্যাপারেও কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে বলছেন শিক্ষাবিদরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। চলমান কোটা আন্দোলনে প্রভাব পড়েছে দেশের পণ্য পরিবহন খাতে। সারা দেশের সড়ক মহাসড়কে পক্ষ বিপক্ষের পাল্টা অবস্থান ও সংঘাতময় কর্মসূচিতে দীর্ঘ সময় আটকা পড়ছে কয়েক হাজার পণ্যবাহী যান। দেখা দিয়েছে পণ্যবাহী পরিবহনের সংকট, বাড়ছে ভাড়া, যান ও জীবন নিয়ে আতঙ্কিত চালক, পরিবহন মালিক ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে রাতেই মহাসড়ক ব্যবহার করছেন অনেকে। এর প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতিতে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত দেশের সড়ক মহাসড়ক। পক্ষ বিপক্ষের অবস্থান অবরোধ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এমন দৃশ্যই বলে দেয় কতটা ঝুঁকির মধ্যেই চলছে সড়ক মহাসড়কে পণ্য পরিবহন। এ অবস্থায় চালক, পরিবহন মালিক ও ব্যবসায়ীদের আতঙ্ক বাড়ছে। আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র বন্দর, স্থলবন্দরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বাধ্য হয়ে রাতেই মহাসড়ক ব্যবহার করছেন অনেকে। বাড়ছে পরিবহন ব্যয়। 20 লাখ 25 লাখ টাকা দামের গাড়ি, আমার জীবন আছে, আমার ফ্যামিলি আছে। আন্দোলন হলে আমাদের ভয় থাকে, যাত্রীর ভয় থাকে, গাড়ির ভয় থাকে। যেখানে আগে আমরা 5-6 গাড়ি যাইতাম দৈনিক, এখন ওইখানে দেখা যায় যে সারাদিন এক গাড়ি নিয়ে আসা করছে। আন্দোলনের জন্য সকালে গাড়ি ছাড়ে না, রাতে গাড়ি ছাড়ে, এই জন্য সময় মতন আমরা মাল পাই না। এক্সপোর্টার লোড হয়ে সারাদিন বসে থাকতে হয়, ওনারা রাতে ছাড়তে হয়। তো সেই ক্ষেত্রে গেলে কিছু কিছু গাড়ি আমাদের একটু সামান্য সংকট হয়। দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন চলাচল করে সারা দেশের 10 থেকে 15 হাজার যানবাহন। বন্দর ঘিরে এই মহাসড়ক সচল থাকলে গতি পায় আমদানি রপ্তানি কেন্দ্রিক অর্থনীতির চাকা। কিন্তু গত কয়েকদিনের আন্দোলনে ঢাকা অংশের বিভিন্ন প্রবেশমুখ, কুমিল্লা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফেনীসহ গুরুত্বপূর্ণ স্থানে দুপক্ষের সংঘর্ষ হয়, ভাঙচুর হয় গাড়িও। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে পণ্যবাহী পরিবহন। এ অবস্থায় সড়কে কমেছে পরিবহনের সংখ্যা, বাড়ছে বিভিন্ন রুটের ভাড়াও। চট্টগ্রাম থেকে সেই চিত্র তুলে ধরেছেন সহকর্মী হুসাইন জিয়াদ। চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের উপর নির্ভর করে বন্দরের চাকা কতটা সচল থাকবে, ফলে সারা দেশের সড়ক মহাসড়ক আর পণ্য পরিবহন খাতের যে কোনো প্রভাব এসে পড়ে দেশের প্রধান এই বাণিজ্যিক বন্দরে। রাষ্ট্র যখন স্বাভাবিক গতিতে চলে না, তখন সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতি তো আমরা পণ্য পরিবহন সেক্টরের লোকজন, মালিক এবং শ্রমিকরা উভয়ই ক্ষতিগ্রস্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একই অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলের। ঢাকা থেকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর ও গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের 16 জেলার উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে বাড়ছে ব্যবসায়ীদের সংখ্যা। এ অঞ্চলে চাষ করা 75,000 হেক্টর সবজির বাজার ও পরিবহন ব্যবস্থা নিয়ে চিন্তিত কৃষকরাও। উত্তরের এই তথ্যচিত্রে যুক্ত সহকর্মী মাজেদুর রহমান। উত্তর অঞ্চলে উৎপাদিত অধিকাংশ সবজি যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আর বিগত কয়েকদিনে কোটা আন্দোলনে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে এই সবজি পরিবহনে। আর এই আন্দোলন যদি চলতে থাকে তাহলে বড় লোকসানের আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ী। পাশাপাশি সবজি কিনতে না পারলে কৃষকরাও এখানে ক্ষতিগ্রস্ত হবেন, এমনটি শঙ্কা কৃষক সহ সাধারণ ব্যবসায়ীদের। এই মালটা ঠিক মতো না পৌঁছে তাহলে তো মালের আমাকে তবিলে গায়ে। একদিন যদি বাসি হয়ে যায়, এটা গাড়ি থাকে, তাহলে মনে করেন পুরোটাই নষ্ট। এছাড়াও খুলনা, বরিশাল সহ সিলেট অঞ্চলেও বাড়ছে সংকট। হাজার হাজার যানবাহন সড়কে আটকা পড়ে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না গন্তব্যে। বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বেশি বিপাকে পড়তে হচ্ছে মাছ সহ পচনশীল পণ্য নিয়ে। দক্ষিণের প্রবেশদ্বার পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে তথ্যচিত্রের সঙ্গী সহকর্মী কাজী মনিরুজ্জামান। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। 21 জেলার মৎস্যসহ সব ধরনের পণ্য এই সেতু দিয়ে রাজধানীতে যাতায়াত করে। বেনাপোলে যে মালগুলো যায় কোনো পাঠিয়ে যায় না, আমরা নিজেরাই নিয়ে যাই, আমাদের নিজেদের দায়িত্বে নিয়ে যেতে হয়। ভাঙচুর হতে পারে, ভাঙচুর হলে তো মহাজনরা তো এটা মেনে নেবে না। এটা হলো মালবাহী গাড়ি, ট্রাক, এদের খাদ্য, এটা হলে আমার দায়িত্ব বাড়িতে হইবই, আমি যদি না বাইরেই। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের প্যানেলে প্রেস ব্রিফিং করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সরাসরি যুক্ত হচ্ছে সেখান থেকে। বলবো দাঁড়াও কি লিখছি তো, তিনটা না 4টা না। মাইক্রোফোনগুলো ডাউন করে নিন, একটু দেখে নিন। স্যারকে দেখতে দেন।
আমি এই প্রেক্ষিতে দেখেন আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমি এইটুকু বলতে চাই। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি নিতে রাজি আছি। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে। আজকে আমরা রাজি হয়েছি। এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন। সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি যাচ্ছে না, আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই। আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি, মামলাটা আদালতে আছে, তাও সর্বোচ্চ আদালতে। আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে, সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য, সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। মন্ত্রী, এই যে আমরা যতটুকু জানি যে বিচার বিভাগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাহী বিভাগ, তো এই দেশের এত এরকম বাজে সিচুয়েশনের আগে নির্বাহী বিভাগ কেন সিদ্ধান্ত নিল না? বা আপনারা প্রথম কথা, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনার সাথে দ্বিমত পোষণ করে আমি জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কোটা বাতিল করা হয়েছিল। এই বাতিলের যে পরিপত্র ছিল সেটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্ট বিভাগে গিয়েছিল। কোটা আন্দোলনকারীরা কিন্তু তখন কোনো পক্ষভুক্ত হয় নাই। তারপরে যখন রায় হলো তখন কিন্তু তাদের আন্দোলন শুরু হলো, তখনও কিন্তু তারা আপনার এই আদালতে যায় নাই। তারা আদালতে গেছে, আমি আগেও তাদেরকে সাধুবাদ জানিয়েছি, আজকেও আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এইটা কিন্তু আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে। আমি শুধু এইটুকু বলবো যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে, আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ করেছি। আদালতে তারা গেছেন, আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি। বাংলাদেশে আইনের শাসন আছে। আদালতে আপনারা খতিয়ে দেখতে পারেন ইতিহাস, আদালতে যখন কোনো প্রশ্ন ওঠে তখন কিন্তু আদালত যতক্ষণ পর্যন্ত সেটা শেষ না করে ততক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো এটা নেয় না, সিদ্ধান্ত নেয় না। এটা বলা যায় যে আপনারা আন্দোলনকারীদের কোটা সংস্কার সহ অন্যান্য যে সকল তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। জাতীয় সংসদের চ্যানেলে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আমরা এখন যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।